চান্সে 100% বলছি আমি বুঝতে পারবে না, কিন্তু আমি করিয়ে দেওয়ার পরে তোদের একটা প্রশ্ন আটকাবে না। এবং এই ধরনের প্রশ্নগুলো টিপিক্যালি 80% ছেলেমেয়েরা ফার্স্ট অ্যাটেম্পটে ক্লিয়ার করতে পারে না। তাই আসুক না কেন, আমি যেভাবে করিয়ে দিচ্ছি সেটা যদি একবার করে নিস, তারপরে পুরো শুধু কাঁপবে আর কিচ্ছু হবে না, পুরো ফাটিয়ে দিয়ে আসবি তোরা। অ্যাটম বম 30 যেরকম দেখেছিলি সেরকম অ্যাটম বম 30 পার্ট 2 তে দেখতে থাক, পুরো আমরা কাঁপিয়ে দিয়ে চলে যাব ক্লাস। নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে অনেক 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 স্বাগত তোমাদের নিজস্ব চ্যানেল বারটাপার্স ল্যাবের মধ্যে। আমি তোমাদের মেন্টর সৌম্যদা। আগের অ্যাটম বম 30 তে প্রচুর পরিমাণে ভালোবাসা পাওয়ার পর আমি নিয়ে চলে এসেছি অ্যাটম বম 30 পার্ট 2, যে ভিডিওটাতে আগের ভিডিও থেকেও কিছু দুর্ধর্ষ এবং কিছু ভয়ানক প্রশ্ন আমি রেখেছি, যে কিছু কিছু প্রশ্নগুলো সাধারণত ছেলেমেয়েরা একদম করতে পারে না, সেই সমস্ত প্রশ্নগুলো, এবং তার সঙ্গে সঙ্গে অ্যাটম বম 30 বিশেষত্ব আশা করি তোমরা সবাই দেখেই নিয়েছো, যে লাস্টের দিকে প্রশ্ন উত্তর সমেত তোমাদের কিভাবে লিখতে হবে, তোমাদের কিভাবে মাধ্যমিকে প্রেজেন্ট করতে হবে, সেকেন্ড সামেটিভে উত্তর লিখতে হবে, সেগুলো অবধি রয়েছে। সেই জন্য এই ভিডিও একদম এক ফোঁটা মিস করবে না, কারণ প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা কিন্তু যে পরিমাণে প্রশ্নগুলো দেখব, সেই প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ মাধ্যমিকের জন্য এবং সেকেন্ড সামেটিভের জন্য। এবং তার সঙ্গে সঙ্গে যদি একবার ভিডিওটা তোমরা পুরোটা দেখে নাও এবং যেমন ভাবে আমি বলছি তেমন ভাবে তোমরা যদি নোট ডাউন করে প্র্যাকটিস করে নাও, তোমাদেরকে কেউ হারাতে পারবে না, এটা আমার দাবি। এই চ্যানেল থেকে দাঁড়িয়ে দাদা হিসেবে বুক ঠুকে তোদের কাছে বলছি। সেই জন্য এইবারে মাধ্যমিকে ভয় নয়, বাজিমাত করার জন্য সবাই কিন্তু প্রস্তুত হয়ে যাও। এবার প্রথম অ্যাটম বমে কি বলা হচ্ছে? প্রথম অ্যাটম বমেই বলা হচ্ছে একটি পাতার কোষে ক্রোমোজোম সংখ্যা যদি 24 হয়, তাহলে ওই উদ্ভিদের শস্য নিউক্লিয়াস বা যেটাকে আমরা এন্ডোস্পার্ম বলে থাকি, সেটার ক্ষেত্রে আমরা ক্রোমোজোম সংখ্যা কত হবে সেটা দেখতে পাবো। তো প্রথমেই আমাদের যে জিনিসটা একটু মাথায় রাখতে হবে সেটা কি? সেটা হলো যে দাদা এখানে বলেছে পাতার কোষের ক্রোমোজোম সংখ্যা। এবার পাতাটা কি? পাতাটা হলো উদ্ভিদের একটা দেহের অংশ, মানে আমরা ধরতে পারি যে উদ্ভিদের যে দেহকোষগুলো রয়েছে সেগুলো 2n প্রকৃতির। এবার 2n মানে আমাকে বলে দিয়েছে 24, 2n মানে বলে দিয়েছে আমাকে 24, তাহলে n মানে কত হয়ে গেল? n মানে হয়ে গেল আমার কাছে 12। এবারে আমাকে বলেছে যে শস্য নিউক্লিয়াস যেটা আছে, যেটাকে আমরা এন্ডোস্পার্ম অথবা 3n দিয়ে ডিনোট করে থাকি, সেই এন্ডোস্পার্মের ক্ষেত্রে বা 3n এর ক্ষেত্রে আমরা ক্রোমোজোম সংখ্যাটা কত দেখতে পাবো? তাহলে জাস্ট সিম্পল আমাদের 3 দিয়ে 12 কে গুণ করে দিতে হবে, তাহলে কত বেরিয়ে চলে এলো? 36 বেরিয়ে চলে এলো। দেখো পরিষ্কার উত্তর 36 দেওয়াই আছে। এবং আমি যেভাবে বলে দিচ্ছি, এই বাধা বাধা ছাকা ছাকা মার্কা মারা কোশ্চেন গুলো তোমাদের কিন্তু অন্য কোথাও তোমরা দেখতে পাবে না। অ্যাটম বম 30 উদ্দেশ্যই হলো যে প্রশ্নগুলো সাধারণত খুব টিপিক্যাল এবং যেগুলো সাধারণত সোজা হওয়া সত্ত্বেও ছেলেমেয়েরা ভুল করে চলে আসছে, সেই সমস্ত প্রশ্নগুলো করিয়ে দেওয়া, এবং তার সঙ্গে সঙ্গে যে সমস্ত প্রশ্নগুলোর উত্তর ছেলেমেয়েরা ক্লাস করার পরেও গুছিয়ে লিখতে পারছে না, সেগুলোর উত্তর সমেত তাদেরকে সমস্ত কিছু করিয়ে দেওয়া। তারপরে আর তাদের কিচ্ছু বাধা হবে না, আমি বুক ঠুকে দাঁড়িয়ে বলে দিচ্ছি। তোরা শুধু ক্লাসটাকে প্রথম থেকে শেষ অবধি অ্যাটম বম 30 যেরকম দেখেছিলি সেরকম অ্যাটম বম 30 পার্ট 2 তে দেখতে থাক, পুরো আমরা কাঁপিয়ে দিয়ে চলে যাব ক্লাসটায়। তারপরে বলেছে একজন স্বাভাবিক পুরুষ ও একজন বর্ণান্ধ বাহক মহিলার বিবাহ হলে তাদের কন্যা সন্তানদের বর্ণান্ধ হওয়ার সম্ভাবনা কত শতাংশ? আমরা ঝট করে একটা রাফে করে দেখে নেব। এখানে বলে দিয়েছে স্বাভাবিক পুরুষ, তো স্বাভাবিক পুরুষের ক্ষেত্রে আমরা লিখলাম xc + y, আর এখানে দিয়ে বলে দিয়েছে বর্ণান্ধতার বাহক মহিলা। এবার বাহক মহিলা আমাকে বলে দিয়েছে মানে xc + xc। তাহলে এবারে আমি বলে দিয়েছে যে কন্যা সন্তানদের মধ্যে বর্ণান্ধতা হওয়ার সম্ভাবনা কত। কন্যা সন্তানদের মধ্যে যদি বর্ণান্ধতা আমি বার করতেও যাই, তাহলেও দেখব যে 0% আসছে। কেন? কারণ বাহক মহিলা থেকে কোনোদিন আমরা বর্ণান্ধতায় আক্রান্ত সন্তান দেখতে পাবো না, এবং স্বাভাবিক পিতার থেকেও কোনোদিন আক্রান্ত কন্যা সন্তান হতে পারে না। তাহলে এখানে যদি আমরা মেলাই, এটার সঙ্গে যদি এটার ক্রস করি অথবা এটার সঙ্গে যদি এটার ক্রস করি, তাহলেও কি কোনোভাবে সম্ভব? একটাই চলে আসছে xc + xc+, আর একটাই চলে আসছে xc + xc। তাহলে কোনো ক্ষেত্রেই আমরা দেখতে পাচ্ছি যে বর্ণান্ধতায় আক্রান্ত কন্যা সন্তান হচ্ছে না। তার মানে কি উত্তর হয়ে যাবে? একদম ছাঁকা প্রশ্ন, 0%। তারপরে চলে আয়,
অ্যামিবা প্রতিকূল পরিবেশে যে ত্রিস্তরীয় আবরণ তৈরি করে তার ভেতরে বহু বিভাজন ঘটায় সেই পদ্ধতিকে কি বলা হয়? এটা তো দাদা আমরা খুব ভালো করে পড়েছিলাম, সেখানে আমরা দেখেওছিলাম যে বাইরের দিকে একটা ত্রিস্তরীয় একটা গঠন তৈরি করছে, একটা সিস্টের মতো প্রাচীর তৈরি করছে। এবার এই যে প্রাচীরটা তৈরি করলো, যার ভেতরে ক্ষুদ্র ক্ষুদ্র সিউডোপোডীয় যে রেণুগুলো সেগুলো তৈরি হচ্ছে, সেই প্রাচীরটাকে বা সেই পদ্ধতিটাকে কি বলে সেটাকেই আমাদের জানতে হবে। সেটাকে কি বলা হয়? সেটাকে বলা হয় এনসিস্টমেন্ট। এনসিস্টমেন্ট মানে হলো যে কোনো একটা অ্যামিবা বলো বা কোনো একটা আদ্য প্রাণী ঘটিত গঠন বলো, তাদের মধ্যে যখন প্রতিকূল পরিবেশের সম্মুখীন হয় তারা তখন বাইরের দিকে একটা সিস্টের প্রাচীর তৈরি করে, এবং যখন খোলসের মধ্যে এনক্লোজড হয়ে যাচ্ছে সেই জন্যই আমরা পদ্ধতিটিকে বলে থাকি এনসিস্টমেন্ট। তারপরের প্রশ্নে চলে আয়। গিনিপিগের দ্বিসংকর জননে F2 জনুতে 9:3:3:1 ফিনোটাইপিক অনুপাতের মধ্যে কত ভাগ অপত্য সম্পূর্ণ নতুন বৈশিষ্ট্যের হয়? এই সমস্ত প্রশ্নগুলো 100% আমি বলছি ছেলেমেয়েরা এক চান্সে বুঝতে পারবে না। এক চান্সে 100% বলছি আমি বুঝতে পারবে না, কিন্তু আমি করিয়ে দেওয়ার পরে তোদের একটা প্রশ্ন আটকাবে না। এবং এই ধরনের প্রশ্নগুলো টিপিক্যালি 80% ছেলেমেয়েরা ফার্স্ট অ্যাটেম্পটে ক্লিয়ার করতে পারে না। 20% থাকে যারা প্রচুর ভেবে চিন্তে তারপরে ক্লিয়ার করতে পারে, কিন্তু আমাদের ভাবনা চিন্তাটাকে করতে হবে একদম আধুনিক। এখানে চলে আয়, কি বলে দিয়েছে? 9:3:3:1 এই তো অনুপাত বলে দিয়েছে। এবার এই অনুপাতের মধ্যে বলেছে ফিনোটাইপিক অনুপাতের মধ্যে কত ভাগ নতুন অপত্য সম্পূর্ণ বৈশিষ্ট্য তৈরি হয়েছে। 9 ভাগ, 3 ভাগ, নাকি 6 ভাগ, নাকি 11 ভাগ, নাকি 12 ভাগ, নাকি 1 ভাগ, সেটা আমাদের বার করতে হবে। তো আমরা যদি এখানে একটা সিম্পল লজিক ইউজ করি, এই যে 9 ভাগ, এই 9 ভাগের বৈশিষ্ট্যটা কি ছিল বাবা? একটু যদি খাতায় নোট ডাউন করে থাকো খুললেই বুঝতে পারবে। এখানে ছিল হলুদ গোল, এখানে ছিল হলুদ গোল, যেটাকে আমরা ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর দিয়ে একদম প্রথম থেকেই ডিনোট করে থাকছি, এবং এই হলুদ গোলে আরো অনেক জিনোটাইপিক অনুপাত আমরা দেখেছিলাম। এরপরে যদি এই 3-এর মধ্যে চলে আসি তাহলে কি হয়ে যাচ্ছে? তাহলে সেখানে আমরা বলতে পারি হলুদ কুঞ্চিত, তারপরে যদি এই 3 ভাগের মধ্যে চলে আসি তখন সেটাকে আমরা বলতে পারি সবুজ গোল, আর এইটার মধ্যে যদি চলে আসি তাহলে হয়ে যাবে সবুজ কুঞ্চিত। এবারে একটা জিনিস ভালো করে লক্ষ্য কর, এখানে এই যে হলুদ গোল আছে, সবুজ কুঞ্চিত আছে, এদেরকে তো বাবা আমরা প্রথম থেকেই লক্ষ্য করছি। একদম সেই প্রথম যখন অপত্য জনু থেকে শুরু করে একদম প্রথমের যে জনিত্রী জনু ছিল তাদের মধ্যেও আমরা এই দুটো জেনোটাইপ কমন দেখতে পাচ্ছিলাম, বা এই দুটো ফিনোটাইপও দেখতে পাচ্ছিলাম যে হলুদ গোল আর সবুজ কুঞ্চিত। কিন্তু মাঝখান থেকে এই হলুদ কুঞ্চিত আর সবুজ গোল এই দুটো তো বাবা আমরা কোথাও দেখতে পাইনি। তাহলে আমরা বলতে পারি যে এই 3 আর এই 3, এই দুটো 3 সম্পূর্ণ নতুন ভাবে তৈরি হয়েছে ফেনোটাইপিক অনুপাতের মধ্যে। তাহলে টোটাল যত ভাগ ছিল, টোটাল কত ভাগ ছিল? 9 আর 1 10, 3 আর 3 6, মানে 16 ভাগ। 16 ভাগের মধ্যে ফেনোটাইপিক অনুপাত কত যেটা একদম সম্পূর্ণ নতুন অপত্যের মধ্যে দেখতে পাচ্ছি? সেটা হলো 6 ভাগ। একদম পরিষ্কার, একদম ঝকঝকে, নিট এন্ড ক্লিন। কারণ এইভাবে বোঝানোর পরে তোরা কোনোদিন ভুলতেও পারবি না। রবার, আপেল ইত্যাদি গাছে শিয়র এবং স্টক একই ব্যাসার্ধ যুক্ত হলেও তাদের সাধারণত কোন ধরনের গ্রাফটিং করানো হয়? সেটাকে আমরা বলে থাকি হুইপ গ্রাফটিং। সেটাকে আমরা বলে থাকি হুইপ গ্রাফটিং। হুইপ গ্রাফটিং এর মধ্যে কি হয়? হুইপ গ্রাফটিং এর মধ্যে একটা খাঁজ তৈরি করা হয়, এবং সেই খাঁজের মধ্যে এরকম ভাবে পুরো বেঁধে দিয়ে টাইট করে আটকে দেওয়া হয় যাতে সেখান থেকে আর যেন না খুলে যায়। সেই জন্য এই ধরনের গ্রাফটিং রবার, আপেল এই গাছগুলোর মধ্যে করা হয়ে থাকে। তারপরের প্রশ্নে চলে আয়। থ্যালাসেমিয়া রোগের জন্য দায়ী জিনটি মানুষের কত নম্বর ক্রোমোজোমে থাকে? আমরা কি পড়েছিলাম? আলফা থ্যালাসেমিয়া এবং বিটা থ্যালাসেমিয়া, দুই ধরনের থ্যালাসেমিয়া রয়েছে। তার মধ্যে আলফা যে থ্যালাসেমিয়াটা ছিল সেটা 11 নম্বর ক্রোমোজোমে ছিল, এবং বিটা থ্যালাসেমিয়াটা 16 নম্বর ক্রোমোজোমে ছিল। তাহলে এখানে আমাদের পার্টিকুলারলি তো কোনো থ্যালাসেমিয়ার কথা বলে দেয়নি, সেই জন্য আমরা বুঝে শুনে 11 এবং 16 এই দুটো ক্রোমোজোম বা অটোজোম রয়েছে তাদের মধ্যে আমরা টিক করব। একদম পরিষ্কার। তারপরের প্রশ্নে চলে আয়। সপুষ্পক উদ্ভিদে নিষেকের পূর্বে ভ্রূণস্থলিতে অবস্থিত নির্মিত নিউক্লিয়াসের ক্রোমোজোমের প্রকৃতি কেমন?
আমরা পড়েছিলাম খুব ভালো করে যে ভ্রূণস্থলীর মধ্যে আমরা কি কি কোষ দেখতে পাচ্ছি, প্রতিপাদ কোষ দেখতে পাচ্ছি, সহকারী কোষ দেখতে পাচ্ছি, ডিম্বাণু দেখতে পাচ্ছি এবং তার সঙ্গে সঙ্গে মাঝখানে অবস্থিত মেরু নিউক্লিয়াস বা নির্ণিত নিউক্লিয়াস দেখতে পাচ্ছি। এবারে এই যে নির্ণিত নিউক্লিয়াসটা ছিল যেটা পরবর্তীকালে শস্যতে রূপান্তরিত হচ্ছে, সেই নির্ণিত নিউক্লিয়াসের ক্রোমোজোম সংখ্যা কত ছিল? সেই নির্ণিত নিউক্লিয়াসের ক্রোমোজোম সংখ্যা ছিল ডিপ্লয়েড, মানে 2n প্রকৃতির। তারপরে অ্যাটম বমে চলে যায়। জাইগোট থেকে মাইটোসিস বিভাজনের মাধ্যমে বহুকোষী ভ্রূণ সৃষ্টির পদ্ধতিকে কি বলা হয়? এটাকে আমরা বলে থাকি সাধারণত এমব্রায়োজেনেসিস। এমব্রায়োজেনেসিস কেন? ভালো করে বলছি। যখন একটা মহিলার দেহের ভেতরে একটা ডিম্বাণু নিষিক্ত হলো, নিষিক্ত হওয়ার পর সেই ডিম্বাণুটা জাইগোটে রূপান্তরিত হলো। এবারে সেই জাইগোটটা থেকে ধীরে ধীরে যখন মাতৃগর্ভে ভ্রূণটা বেড়ে উঠবে, মানে সেই জাইগোটটা দেহকোষ বিভাজিত হবে। এবার দেহকোষ বিভাজিত করার জন্য কি প্রক্রিয়া লাগে? মাইটোসিস প্রক্রিয়া লাগে বা মাইটোসিস বিভাজন প্রক্রিয়া লাগে। এবারে এই যে জাইগোটটা থেকে ধীরে ধীরে একটা ভ্রূণ তৈরি হলো, সেই ভ্রূণের ইংলিশ নামটা কি? এমব্রায়ো। ভ্রূণকে ইংলিশে আমরা বলে থাকি এমব্রায়ো, বিজ্ঞানের ভাষা। এবারে সেই ভ্রূণকে তৈরি করার পদ্ধতিকে আমরা কি বলবো? এমব্রায়োজেনেসিস। ঠিক আছে, কারণ বাকিগুলো একটাও হবে না। স্পোরোজেনেসিস মানে হলো স্পোর তৈরি করা, পার্থেনোজেনেসিস হবে না, গ্যামেটোজেনেসিস হবে না, তাহলে পড়ে থাকে এমব্রায়োজেনেসিস, আর এমব্রায়োজেনেসিসটাই হলো একদম কারেক্ট আনসার। তারপরে প্রশ্নে চলে আসি। মেন্ডেলের একসংকর জনন পরীক্ষায় F2 জনুতে প্রাপ্ত জিনোটাইপিক অনুপাত কোনটি? জিনোটাইপিক অনুপাত আমরা কি দেখেছিলাম? 1:2:1, এবং এখানে কি বলেছে? F2 জনুতে। তার মানে এখানে কি হয়ে যাবে? 1:2:1। এবং ফিনোটাইপিক অনুপাত আমরা কি দেখেছিলাম? ফিনোটাইপিক অনুপাত আমরা দেখেছিলাম 3:1। তারপরের প্রশ্নে চলে বায়ুপরাগী বা যেটাকে বলা হয় অ্যানিমোফিলাস, সেই ধরনের ফুলের একটি অত্যাবশ্যকীয় বৈশিষ্ট্য কি? বায়ুপরাগীর মধ্যে আমরা কি দেখেছিলাম? তারা সাধারণত বায়ুর মাধ্যমে প্রবাহিত হয়ে যাচ্ছে পরাগরেণুগুলো। এবারে বায়ু যেহেতু একটা অ্যাবায়োটিক ফ্যাক্টর বা একটা অজীবীয় বস্তু বা বাহক, তার ফলে কি হচ্ছে? তাদের তো গন্ধ, বর্ণ, স্বাদ কিছুতেই কিছু যায় আসে না। তাহলে কি হবে? ফুলগুলো সুন্দর গন্ধযুক্ত, কোনো দরকারই নেই। বায়ু শুকে কি করবে? পরাগধানীর গর্ভমুণ্ডের নিচে থাকে, কোনো দরকারই নেই। ফুলে প্রচুর মকরন্দ থাকে, দরকারই নেই। তাহলে কি হবে? পরাগরেণু ক্ষুদ্র, হালকা এবং মসৃণ প্রকৃতির হয়। একদম ঠিক। কারণ যদি পরাগরেণু হালকা এবং ক্ষুদ্র না হয় তাহলে কি হবে? তাহলে কোনোভাবেই আমরা কিন্তু সেটা দেখতে পাবো যে একটা জায়গা থেকে আর একটা জায়গায় হাওয়ার মাধ্যমে উড়ে যেতে পারবে না। কেন পারবে না? কারণ ভারী হয়ে গেলে পড়ে যাবে। ভারী হয়ে গেলে তো পড়ে যাবে। এবার পড়ে গেলে লাভের লাভটা কি? পড়ে গেলে কোনো লাভের লাভ নেই, তারা পরাগযোগী সম্পন্ন করতে পারবে না। তারপরের প্রশ্নে চলে যায়। এবার স্বাভাবিক মানুষের একটি পরিণত ডিম্বাণুতে অটোজোমের সংখ্যা ঠিক কতগুলো থাকে? এখানে বলে দিয়েছে একটি পরিণত ডিম্বাণুতে, ভালো করে মাইন্ডে, পরিণত ডিম্বাণুতে অটোজোমের সংখ্যা। আমরা কি পড়েছিলাম? আমরা পড়েছিলাম কোন একটা মহিলার যদি দেহ হয়, সেই মহিলার দেহের ভেতরে যে সম্পূর্ণ ক্রোমোজোমের যে সংযুক্তি, সেটা কি? সেটা হলো 44A প্লাস XX। এবারে এই যে কোষটা আমরা দেখতে পাচ্ছি, এটা কিন্তু একটা দেহকোষের ক্রোমোজোম। আমাকে এখানে কি বলেছে? একটা অটোজোমের সংখ্যা কত? অটোজোম মানে হলো দেহের যে বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী ক্রোমোজোম, সেগুলোর সংখ্যা কত? তার মধ্যে আবার ডিম্বাণু। ডিম্বাণু মানে হলো পরবর্তীকালে যখন গ্যামেটোজেনেসিস প্রক্রিয়ার মাধ্যমে ডিম্বাণু তৈরি হচ্ছে, তার মধ্যে আমরা কত দেখেছিলাম? 22A প্লাস X এরকম গ্যামেট উৎপাদন করেছিলাম আমরা, করেছিলাম তো। সেটাকে আমরা কি বলেছিলাম? সেটাকে আমরা ডিম্বাণু বলেছিলাম। মহিলাদের দেহের ভেতরে ডিম্বাণু উৎপন্ন হচ্ছে একটা করে। এবার এখানে লক্ষ্য কর, এই যে 22A এটা কি? এটাই তো হলো অটোজোম। এবং X এটা কি? এটা হলো যৌন ক্রোমোজোম, যেটা যৌন বৈশিষ্ট্যকে নিয়ন্ত্রণ করছে। তাহলে আমাদের এখানে বলেছে ক্রোমোজোমের অটোজোমের সংখ্যা কতগুলো? তাহলে এখানে আমরা পরিষ্কার বলতে পারবো পূর্ণ বাক্যে লিখে যে 22টি। 22টি অটোজোম থাকে, একদম পরিষ্কার। তারপরে চলে ক্রিসক্রস উত্তরাধিকারের ক্ষেত্রে দেখা যায় এমন একটি লিঙ্গ সংযোজিত রোগের নাম কি? তোরা পুরো কাঁপিয়ে দিয়ে আসবি। এই ধরনের যদি প্রশ্ন আসে পুরো কাঁপিয়ে দিয়ে আসবি। সোজা বল, কঠিন বল, টিপিক্যাল বল, যাই আসুক না কেন, আমি যেভাবে করিয়ে দিচ্ছি সেটা যদি একবার করে নিস, তারপরে পুরো শুধু কাঁপবে, আর কিচ্ছু হবে না। পুরো ফাটিয়ে দিয়ে আসবি তোরা। এখানে কি হয়ে যাবে? এখানে হয়ে যাবে হিমোফিলিয়া, আর বর্ণান্ধতা।
তারপরের প্রশ্নে চলে যায়, খর্বধাবক বা অসফেটের সাহায্যে অঙ্গজ জনন সম্পন্ন করে এমন একটি জলজ উদ্ভিদের নাম কি হবে? কচুরিপানা। আমরা ছোট্টবেলা থেকে পড়ছি, একদম প্রথম থেকে ক্লাসে। কেন? কারণ কচুরিপানার ক্ষেত্রে যে ছোট্ট মতো কাণ্ডটা থাকে সেটাই কিন্তু হলো খর্বধাবক বা অসফেট, যেটা একটা কচুরিপানাকে যুক্ত থাকতে সাহায্য করে। তারপরের প্রশ্নে চলে যায়, একটি বিশুদ্ধ কালো এবং একটি বিশুদ্ধ সাদা গিনিপিগের সংকরায়ন ঘটালে F1 জনুতে উৎপন্ন সংকর গিনিপিগের ফিনোটাইপ কি হবে? আমরা কি পড়েছিলাম? ক্যাপিটাল বি মানে হলো সম্পূর্ণ কালো, আর স্মল বি মানে হলো সম্পূর্ণ সাদা। ক্যাপিটাল বি থেকে একটা বি বেরোলো, এটা হয়ে গেল গ্যামেট, এবং এখান থেকেও একটা স্মল বি বেরোলো, এটাও হয়ে গেল একটা গ্যামেট। এবারে এই দুটোর যখন মিলন হচ্ছে তখন কি উৎপন্ন হচ্ছে? ক্যাপিটাল বি স্মল বি। সেটাকে আমরা কি বলে থাকি? সেটাকে আমরা বলে থাকি সংকর কালো। সংকর কালো কেন? কারণ ক্যাপিটাল বি হলো একটা প্রকট বৈশিষ্ট্য এবং এটা একটা কালো বৈশিষ্ট্য, সেই জন্য এই ক্যাপিটাল বি বৈশিষ্ট্যটাই প্রকাশ পাবে। তাহলে ফিনোটাইপ কি হবে? ফিনোটাইপ হয়ে যাবে কালো। একদম পরিষ্কার। তারপরে চলে পাতাঝাজি বা যেটাকে বলা হয় ভ্যালিসনেরিয়া উদ্ভিদে কিসের মাধ্যমে পরাগযোগ ঘটে? কিসের মাধ্যমে পরাগযোগ ঘটে? আমরা পড়েছিলাম পাতাঝাজি বল, পাতা শ্যাওলা বল, সেগুলো সাধারণত জল পরাগী। সেই জন্য জল পরাগী মানে হলো এদের জল পরাগী উদ্ভিদে জলের সাহায্যে পরাগযোগ ঘটবে। জলের সাহায্যে পরাগযোগ। তারপরের প্রশ্নে চলে স্পাইরোগাইরা নামক সূত্রাকার শৈবালে অযৌন জনন প্রধানত কোন পদ্ধতিতে ঘটে? আমরা পড়েছিলাম, কি পড়েছিলাম? যে স্পাইরোগাইরা হলো একটা ফিতের মতো গঠন। এবার এই যে ফিতের মতো গঠনগুলো, সেগুলো যদি মাঝখান থেকে আলাদা আলাদা হয়ে কেটে যায় তাহলে আমরা কি দেখতে পাবো? খণ্ডীভবন প্রক্রিয়ার মাধ্যমে নতুন নতুন অপত্য তৈরি হচ্ছে না, এরকম ছোট ছোট অপত্য তৈরি হবে না, এবং সেই অপত্যগুলো পরবর্তীকালে অযৌন জনন প্রক্রিয়ার মাধ্যমে সম্পূর্ণরূপে স্পাইরোগাইরা তৈরি করতে পারবে। তাহলে সেই অযৌন জনন পদ্ধতিটার নাম কি? সেই অযৌন জনন পদ্ধতির নাম হলো খণ্ডীভবন। তারপরের প্রশ্নে চলে মেন্ডেলের বংশগতি সংক্রান্ত প্রথম সূত্রটির নাম কি? এখানে খুব ভালো করে মনে রাখবে, মেন্ডেলের বংশগতি সংক্রান্ত প্রথম সূত্রের নাম হলো পৃথকীভবনের সূত্র। এবং অনেক সময় জিজ্ঞাসা করে যে মেন্ডেলের বংশগতি সংক্রান্ত উপসূত্র কোনটি? উপসূত্র হলো, সরি উপপত্র লিখে ফেলেছি ভুল করে, উপসূত্র হলো কি হবে? প্রকটতা সূত্র। অনেকে কি করে জানিস? অনেকে মনে করে পৃথকীভবন প্রথম, প্রকটতা দ্বিতীয়, আর স্বাধীন বন্টন হলো তৃতীয়। শুনে প্রথম দ্বিতীয় তৃতীয় এরকম ভাবে ভাগ করে দেয়, একদম নয়। প্রথম হলো পৃথকীভবন, তারপরে দ্বিতীয় হলো স্বাধীন বন্টনের সূত্র, এবং উপসূত্র কোনটা? উপসূত্র হলো প্রকটতা সূত্র। আমি যেভাবে করিয়ে দিচ্ছি তারপরে তোদের কোনো প্রশ্ন ফসকাবে না, এটা আমার দাবি, এটা এই দাদার দাবি, তোরা বুক টুকে লিখে নে আজকে, আমি বারবার বলে দিচ্ছি তোদেরকে। সপুষ্পক উদ্ভিদের পরাগযোগের ফলে সৃষ্ট পরাগনালীর ভেতরে পুংগ্যামেটের সংখ্যা কত থাকে? আমরা খুব ভালো করে পড়েছিলাম যে এই যে একটা পুংগ্যামেট, সেটা পরবর্তীকালে একটা পরাগনালিকা তৈরি করে, এবং সেই পরাগনালিকার ভেতরে আমরা কি কি দেখতে পাচ্ছি? দুটো পুংগ্যামেট দেখতে পাচ্ছি এবং একটা নালিকা নিউক্লিয়াস দেখতে পাচ্ছি। তাহলে এখানে আমাদের বলেছে পুংগ্যামেটের সংখ্যা কত? পুংগ্যামেটের সংখ্যা হলো দুটি পুংগ্যামেট থাকে। তারপরে চলে হিমোফিলিয়া এ মানুষের রক্ততঞ্চনের কোন ফ্যাক্টরের অভাবের কারণে ঘটে? আমরা খুব ভালো করে পড়েছিলাম, সেটাকে আমরা বলে থাকি ফ্যাক্টর 8। সেটাকে আমরা কি বলছি? সেটাকে আমরা বলছি ফ্যাক্টর 8, অথবা এখানে আরেকটা নামও তোমাদের জেনে রাখতে হবে, সেটা হলো অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর। সেটাকে আমরা অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টরও বলে থাকি। বা যেটাকে শর্টে AHF ও বলা হয়ে থাকে।
যেটাকে আমরা শর্টে AHF ও বলে থাকি। শুধু তোমরা যেভাবে আমি পড়াচ্ছি সেভাবে শুধু নোট ডাউন করবে, লিখবে, বুঝবে, ক্লাস করবে, কোনো ধরনের ডিস্ট্রাকশন ছাড়া। তোদের কেউ নামাতে পারবে না, তোদের কেউ নামাতে পারবে না, এটা তুই লিখে নে। জিয়ল অথবা গোলাপ গাছে কৃত্রিম অঙ্গজ জন্মের জন্য সবচেয়ে প্রচলিত ও সহজ পদ্ধতি কোনটি? সেটা হলো শাখা কলম। শাখা কলমের মাধ্যমে গোলাপ এবং জিয়ল গাছে আমরা সাধারণত কৃত্রিম অঙ্গজ জনন পদ্ধতি সম্পন্ন করে থাকি। এরপরে আমরা চলে আসব অ্যাটম বমের সব থেকে চমকপ্রদ আকর্ষণ, প্রশ্ন সমেত, উত্তর সমেত, এবং এই প্রশ্নগুলো এইভাবে উত্তর সমেত খাতায় নোট ডাউন করার পরে, খাতায় লেখার পরে এবং পরীক্ষার হলে লেখার পরে তোদের একটা নাম্বার কেউ কাটতে পারবে না। তোরা লিখে নে আমার থেকে, তোরা লিখে নে, কেউ একটা নাম্বার কাটতে পারবে না যেভাবে পড়িয়ে দিচ্ছি। তারপরে তো প্রথম প্রশ্ন যেটা চলে আসে সেটা হলো বংশগতিতে অ্যালিল বলতে কি বোঝায়? আমরা তো পড়েছি, কিন্তু বেসিক জিনিসটা কি ছিল? উত্তর লেখার সময় ঘাবড়ে যাচ্ছি, সেজন্য আর কোনো ধরনের ঘাবড়া ঘাবড়ির কোনো ব্যাপার নেই, সম্পূর্ণ উত্তর নিয়ে চলে এসেছি। কি হবে? যে সমস্ত যে ক্রোমোজোম ছিল সেই সমস্ত ক্রোমোজোমের যে নির্দিষ্ট একটা জায়গা, সেই নির্দিষ্ট লোকাসে একই জিনের যে বহুরূপতা, সেই বহুরূপতাটাকেই আমরা বলে থাকি অ্যালিল। যেমন ধরে নে এখানে আমার কাছে দুটো ক্রোমোজোম আছে, এবার এই দুটো ক্রোমোজোমেরই এই জায়গাটাতে দুটো ভিন্ন ভিন্ন জিন আছে, একটা জায়গায় আছে ক্যাপিটাল টি, একটা জায়গায় আছে স্মল টি। তাহলে সমস্ত ক্রোমোজোমের যে নির্দিষ্ট লোকাসে একই জিনের যে ভিন্ন রূপ আমরা দেখতে পাচ্ছি সেটাকেই আমরা একে অপরের সাপেক্ষে বলে থাকি অ্যালিল। এবং তার সঙ্গে এই ছোট্ট করে এই ছবিটা, যেটা আমি আমার ব্রড ক্লাসের মধ্যে দেখিয়েছিলাম, ছোট্ট করে এই ছবিটা দিয়ে দেবে। তারপরে কেল্লা ফতে, পুরো কেল্লা ফতে, কেউ তোদের একটা নাম্বার কাটতে পারবে না। তারপরে চলে আয়, মানুষের ক্ষেত্রে লিঙ্গ নির্ধারণে মাতার কোনো ভূমিকা থাকে না কেন? তার কারণ কি? আগে বেসিক জিনিসটা বলছি। মাতা সাধারণত XX ক্রোমোজোম যুক্ত, মানে মাতা যখনই ক্রোমোজোম দেবে বা যখনই ডিম্বাণু উৎপন্ন করবে তখনই সেটা X ক্রোমোজোম প্রকৃতিরই হবে। এছাড়া তো আর কোনো ভ্যারিয়েন্ট তো তৈরি করতে পারছে না মাতা তো আর কোনো ভ্যারিয়েন্ট তৈরি করতে পারছে না। কেন পাচ্ছে না? কারণ তার কাছে তো আছেই দুটো একই ধরনের ক্রোমোজোম, সেই জন্য মাতা একই ধরনের ডিম্বাণু তৈরি করছে। কিন্তু পিতার দেহের ভেতরে আমরা দেখতে পাচ্ছি দুই ধরনের সেক্স ক্রোমোজোম আছে বা যৌন ক্রোমোজোম আছে, একটা হলো এক্স প্রকৃতির, একটা ওয়াই প্রকৃতির। তাহলে এক্স প্রকৃতির এবং ওয়াই প্রকৃতির যখন দুটো আলাদা আলাদা ক্রোমোজোম আছে, তার মানে আলাদা আলাদা ভাবে নিশ্চয়ই লিঙ্গ নির্ধারণে সাহায্য করে থাকবে। সেই জন্য আমরা বলে থাকি মাতার কোনো ভূমিকা নেই এবং পিতার ভূমিকা আছে লিঙ্গ নির্ধারণে। কারণ পিতা যদি তাদের দেহের ভেতর থেকে এক্স ক্রোমোজোম যুক্ত একটা যদি শুক্রাণু পাঠায়, তাহলে কিন্তু আমরা দেখতে পাবো যে সেখানে কিন্তু অবশ্যই করে একটা কন্যা সন্তান তৈরি হচ্ছে, এবং যদি ওয়াই ক্রোমোজোম যুক্ত একটা শুক্রাণু পাঠায় তাহলে আমরা অবশ্যই করে দেখতে পাবো যে সেখানে একটা পুত্র সন্তান তৈরি হচ্ছে। সেটাই দেখ এখানে লেখা রয়েছে, আর কিচ্ছু লেখা নেই। যে এক্স হবে না ওয়াই হবে তার উপরে ভিত্তি করছে পুত্রের বা কন্যা সন্তানের লিঙ্গ। আর কিচ্ছু দরকার নেই, যতটুকু বলছি ততটুকু শুধু একদম ঝড়ের মতো পড়ে চলে যাবি, তোদের একটা নাম্বার কেউ কাটবে না। থ্যালাসেমিয়া মেজর কখন একজন শিশুর দেহে প্রকাশ পায়? এটাও বেসিক থেকে বলি, শোন ভালো করে। থ্যালাসেমিয়া রোগটা কি রকম? থ্যালাসেমিয়া রোগটা হলো কোনো ধরনের লিঙ্গ দেখে না, কারণ এটা অটোজোমের দ্বারা নির্ধারিত একটা রোগ। সেখানে পিতা বল বা মাতা বল তারা দুজনেই আক্রান্ত হতে পারে, তারা দুজনেই বাহক হতে পারে, তারা দুজনেই স্বাভাবিক হতে পারে। এবারে আমরা দেখতে পাচ্ছি যখন থ্যালাসেমিয়া মেজর মানে হলো যে একটা প্রচ্ছন্ন অটোজোমাল জিন, সেটা যখন বাবা বলো অথবা মা বলো দুজনের দেহ থেকে আসছে এবং সেটা পুত্র সন্তান এবং কন্যা সন্তানের দেহের ভেতরে সেই প্রচ্ছন্ন জিনটা প্রকাশ পাচ্ছে, তখনই কিন্তু আমরা দেখতে পাবো যে থ্যালাসেমিয়া নামক যে মেজর রোগ, সেই মেজর রোগটা হয়েছে। কারণ এটা হলো একটা প্রচ্ছন্ন জিন ঘটিত রোগ। সেই প্রচ্ছন্ন জিন ঘটিত রোগটা একমাত্র যখন হোমোজাইগাস অবস্থায় থাকবে তখনই কিন্তু প্রকাশ পাবে, না হলে কিন্তু তারা প্রকাশ পাবে না। কেন? কারণ প্রচ্ছন্ন জিনকে প্রকাশ পাওয়ার জন্য তাদের একই ধরনের বন্ধু বান্ধবের সঙ্গে থাকতে হবে, মানে স্মল এ থাকতে হবে, না হলে তারা প্রকাশ করতে পারবে না। সেটাই দেখ এখানে লেখা আছে যে উভয়ের কাছ থেকে যখন থ্যালাসেমিয়ার প্রচ্ছন্ন জিনটা লাভ করে তখনই কিন্তু হোমোজাইগাস প্রচ্ছন্ন একটা অবস্থা তৈরি হয় এবং তার ফলে থ্যালাসেমিয়া যে মেজর রোগ, সেই মেজর রোগটা প্রকাশ পাচ্ছে। তারপরের প্রশ্নে চলে আয়, প্রকোদগম বা বার্ডিং প্রক্রিয়ায় বংশবিস্তার করে এমন একটি বহুকোষী প্রাণী এবং এমন একটি এককোষী ছত্রাকের নাম লেখো। এক চান্সে পারতিস, এক চান্সে পারতিস না, এবার পারবি। বহুকোষী প্রাণী কি হবে? বহুকোষী প্রাণী হয়ে যাবে হাইড্রা, এবং এককোষী ছত্রাক কি হয়ে যাবে? এককোষী ছত্রাক হয়ে যাবে হলো ইস্ট।
এবং অনেক সময় ছত্রাক না জিজ্ঞাসা করতে পারে যে একটা উদ্ভিদের মধ্যে বলো, তখনও কিন্তু আমরা কি লিখবো, তখনও আমরা লিখবো ইস্ট, কারণ ইস্টকে আমরা সাধারণত ছত্রাক বলি, কিন্তু ইস্টকে আমরা এই ক্ষেত্রে উদ্ভিদ রূপেও গণ্য করে থাকি। সেই জন্য এই সমস্ত ছাকা মার্কা মারা ইম্পর্টেন্ট প্রশ্নগুলোর জন্য, যেগুলো শুধুমাত্র আমার চ্যানেলেই পাবে, সেই জন্য চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবে, নাহলে কিন্তু এই ধরনের প্রশ্নও হাত থেকে ফসকে যাবে, ভালো নাম্বারও হাত থেকে ফসকে যাবে, এবং সারা জীবনের একটা আক্ষেপ থেকে যাবে যে দাদার চ্যানেলটা যদি আগে পেয়ে যেতাম তাহলে আমিও একটা ভালো রেজাল্ট করতে পারতাম, আমিও একটা দারুণ জায়গায় যেতে পারতাম। তারপরে চলে যায় জিনোটাইপ এবং ফেনোটাইপের মধ্যে মূল সম্পর্ক কি, এটাও একটু বুঝে নেওয়া আগে। জিনোটাইপ হলো সাধারণত একটা জিনগত সংযুক্তি, যেখানে আমরা দেখতে পাচ্ছি যেমন আমি ছেলে মানে আমার যে জিনোটাইপ সেটা কি হয়ে যাবে, এক্স ওয়াই হয়ে যাবে। কেউ যদি এখন একটা মেয়ে থাকতো এখানে, তাহলে তার জিনোটাইপ কি হয়ে যেত, এক্স এক্স হয়ে যেত। তাহলে এই যে একটা জিনগত সংযুক্তি, যেখানে আমরা কোনো একটা জীবের যে জিন রয়েছে সেগুলোকে যখন বহিঃপ্রকাশ করছি তখনই সেটাকে বলা হয় জিনোটাইপ। এবং ফিনোটাইপ মানে কি, ফিনোটাইপ মানে হলো এই যে এক্স ওয়াই থাকার ফলে আমি ছেলে হয়েছি, বা এক্স এক্স থাকার ফলে কেউ মেয়ে হচ্ছে, এই যে জিনের বহিঃপ্রকাশ, সেই বহিঃপ্রকাশটাকেই আমরা বলে থাকি ফিনোটাইপ। তাহলে এবার পড়ে দেখ, ফিনোটাইপ হলো সেই জিনোটাইপেরই বাহ্যিক বা দৃশ্যমান প্রকাশ, এবং জিনোটাইপ হলো কোনো জীবের ক্ষেত্রে জিনের সমাহার। বোঝা গেছে, একদম ক্লিয়ার ঝকঝকে। তারপরে চলে আয় হিমোফিলিয়ার ক্ষেত্রে ক্রিস ক্রস উত্তরাধিকার বলতে কি বোঝায়। ক্রিস ক্রস মানে আমরা কি পড়েছিলাম, সেটা সাধারণত এক্স ক্রোমোজোম সংযোজিত একটা রোগ। সেখানে আমরা দেখতে পাচ্ছি কি, যে সেখানে হেটারোগ্যামেটিক থেকে হোমোগ্যামেটিক থেকে আবার হেটারোগ্যামেটিক, অথবা হোমোগ্যামেটিক থেকে হেটারোগ্যামেটিক থেকে আবার হোমোগ্যামেটিক, মানে সহজ ভাষায় বললে পিতা থেকে তার কন্যার মধ্যে যাবে, কন্যা থেকে তার সন্তানের মধ্যে যাবে, সেটা নাতি হবে। মানে পিতা হলো হেটারোগ্যামেটিক, কন্যা হলো হোমোগ্যামেটিক, তারপরে আবার হয়ে গেল পুত্র সন্তান একটা, তার মানে আবার হেটারোগ্যামেটিক। অথবা হোমোগ্যামেটিক থেকে হেটারোগ্যামেটিক থেকে হোমোগ্যামেটিক, মানে মাতার থেকে পুত্র যাবে, পুত্র থেকে তার যে কন্যা সন্তান হচ্ছে তার মধ্যে যাবে, তাহলে হোমোগ্যামেটিক থেকে হেটারোগ্যামেটিক থেকে হোমোগ্যামেটিক। তাহলে এই ধরনের যে উত্তরাধিকার সেটাকেই আমরা বলে থাকি ক্রিস ক্রস উত্তরাধিকার, যেটা আমরা হিমোফিলিয়া বলো বর্ণান্ধতা বলো দুটোর মধ্যেই দেখতে পাচ্ছি। কারণ হিমোফিলিয়াও হেটারোগ্যামেটিক থেকে হোমোগ্যামেটিক থেকে হেটারোগ্যামেটিকে যায়, এমনকি বর্ণান্ধতাও মাতা থেকে পুত্র থেকে তারপরে আবার কন্যার মধ্যে যাচ্ছে, অথবা পিতা থেকে কন্যা থেকে তারপরে আবার পুত্রের মধ্যে যাচ্ছে। তাহলে এটা কি, এটা ক্রিস ক্রস কাদের মধ্যে দেখতে পাই, হিমোফিলিয়া আর বর্ণান্ধতার মধ্যে দেখতে পাই। তারপরে চলে আয় অঙ্গজ জননের একটি প্রধান অসুবিধা কি। প্রধান অসুবিধা হলো প্রথমত কোনো ধরনের অপত্যের মধ্যে নতুন বৈশিষ্ট্য তৈরি হয় না। এবার যেহেতু নতুন বৈশিষ্ট্য তৈরি হয় না, তার ফলে এই যে চারিপাশের যে পরিবর্তিত পরিবেশ, সেই পরিবর্তিত পরিবেশের সঙ্গে সে কোপ আপ করতে পারছে না, প্রতিযোগিতায় সামিল হতে পারছে না। এবার প্রতিযোগিতায় যদি সামিল না হতে পারে, প্রকৃতি কি বলবে, প্রকৃতি বলবে এই চাল ভাট, একটা ল্যাং মেরে বার করে দেবে। কেন, কারণ প্রকৃতি চায় হলো সব থেকে যোগ্য জীব, প্রকৃতি চায় সব থেকে যোগ্য, যে সব থেকে যার ক্ষমতা ভালো সে প্রকৃতিতে বেঁচে থাকবে, বাকিরা কেউ থাকবে না প্রকৃতির মধ্যে। সেইটাই হলো প্রাকৃতিক নির্বাচন, এবং সেই প্রাকৃতিক নির্বাচনে এরা হেরে যাবে। কেন, কারণ তাদের মধ্যে কোনো বৈশিষ্ট্য নেই নতুন, তাদের মধ্যে কোনো প্রকরণ নেই, তাদের মধ্যে কোনো প্রভেদ নেই, সেই জন্য তারা হেরে যাবে। সেটাই হলো অঙ্গজ জননের সব থেকে বড় একটা অসুবিধা, যেটা কিন্তু অযৌন জননের ক্ষেত্রেও একটা সব থেকে বড় অসুবিধা। কেন, কারণ অযৌন জননের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে জনিত্রী জনুর মতোই হুবহু অপত্যগুলো সৃষ্টি হয়ে যাচ্ছে। এই হলো ঘটনা। তারপরের প্রশ্নে চলে আয়, অ্যানাইসোগ্যামি কি। অ্যানাইসোগ্যামি বলেছিলাম খুব ভালো করে। অ্যানাইসোগ্যামিটা কি হচ্ছে, অ্যানাইসোগ্যামির মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে সেখানে ভিন্ন ভিন্ন আকার এবং আয়তন যুক্ত, সেখানে দুটো, একটা পুংগ্যামেট এবং একটা স্ত্রীগ্যামেট, তারা যখন পরস্পরের সঙ্গে যুক্ত হচ্ছে, এবং সেই ধরনের প্রক্রিয়াকেই আমরা যৌন জননের মধ্যে বলে থাকি অ্যানাইসোগ্যামি। সেখানে কি হচ্ছে, সেখানে স্ত্রী গ্যামেট যেটা আছে সেটা বড় হবে, এবং পুরুষ গ্যামেট যেটা আছে সেটা সাধারণত ছোট হবে। যেমন এখানে যদি বলি, একটা ধরে নে ডিম্বাণু রয়েছে এত বড়, এবং একটা ছোট্ট মতো শুক্রাণু রয়েছে, ঠিক আছে। তাহলে ডিম্বাণুটা আকারে বড় এবং শুক্রাণুটা আকারে ছোট, সেটাকে আমরা কিন্তু তাহলে বলতে পারি যে অ্যানাইসোগ্যামির মধ্যে। অথবা এটাও যদি না বলে আরো যদি সহজ করে কিছু বলতে হয়, তাহলে আরো কি বলতে পারি, আরো আমরা বলতে পারি যে একটা সচল ক্ষমতাযুক্ত স্ত্রী গ্যামেট রয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে সচল ক্ষমতাযুক্ত একটা পুরুষ গ্যামেটও রয়েছে, এবং দুটোর মধ্যে আমরা আকার এবং আয়তনের পার্থক্য দেখতে পাচ্ছি। সেই জন্য এটাকে আমরা বলতে পারি অ্যানাইসোগ্যামি। এই লেখাটা লিখবে, তার সঙ্গে এই ছবিটা ছোট্ট করে দেবে, নিচে লিখবে স্ত্রী গ্যামেট পুরুষ গ্যামেট, ব্যাস, তারপরে আর কিচ্ছু দরকার নেই। তারপরে একটা তীর চিহ্ন মেরে এরকম বড় গ্যামেটটা দেখাবে, ছোট গ্যামেটটা দেখাবে, আর তাদের ফ্ল্যাজেলাটা দেখাবে, ব্যাস হয়ে গেল। পুরো একদম ছাঁকা নাম্বার, কেউ একটা নাম্বার কাটতে পারবে না।
তারপরে চলে আয়, মেন্ডেল তার এক সংকর জননের পরীক্ষায় F1 জনুর মটর গাছগুলোর মধ্যে কেন স্বপরাগযোগ ঘটিয়েছিলেন? তাই তো, এটাও কিন্তু একটা টিপিক্যাল প্রশ্ন যেগুলো সাধারণত ছেলেপুলেরা ভাবনা চিন্তা করে লিখতে পারে না, সেটার উত্তরও বলে দিচ্ছি। দেখ, F1 জনুতে থাকা যে প্রচ্ছন্ন বৈশিষ্ট্যটা আছে, সেই প্রচ্ছন্ন বৈশিষ্ট্য কি হয়, প্রকট বৈশিষ্ট্যের আড়ালে পড়ে যায়, প্রকট বৈশিষ্ট্যের চাপে সারা প্রকাশ করতে পারছে না। তার ফলে F2 জনুতে কিভাবে এবং কত অনুপাতে তারা পৃথক হয়ে আত্মপ্রকাশ করে সেইটা জানার জন্যই উনি স্বপরাগযোগ ঘটিয়েছিলেন। কারণ এই যে ক্যাপিটাল টি রয়েছে এবং স্মল টি রয়েছে, এই স্মল টি এবং ক্যাপিটাল টি এরা আদেও প্রকাশ করতে পারবে নাকি পারবে না সেইটা জানার জন্যই কিন্তু উনি ঘটিয়েছিলেন স্বপরাগযোগ। এবং পরবর্তীকালে এদের থেকে যখন ক্যাপিটাল টি স্মল টি বেরিয়েছিল তখন এদের দুজনের মধ্যে উনি ঘটিয়েছিলেন স্বপরাগযোগ। তার ফলে কত অনুপাতে এদের মধ্যে প্রকাশ পাচ্ছে সেটা জানাই ছিল তার প্রধান উদ্দেশ্য। সেই জন্য উনি F2 জনুতে, ভালো করে মনে রাখবে F2, এটা হলো F2 জনু, এই F2 জনুতে উনি কিন্তু স্বপরাগযোগ ঘটিয়েছিলেন এবং উনি প্যারেন্টাল যে জনু ছিল বা যেটা জনিত্রী বলে থাকি তার মধ্যে তিনি কিন্তু ইতর পরাগযোগ ঘটিয়েছিলেন। সব সময় মনে রাখবে এটা হলো ইতর পরাগযোগ আর এটা হলো স্বপরাগযোগ। তারপরে আজকের লাস্ট অ্যাটম বমে চলে আসি, যে অ্যাটম বমটা বলার পরে আজকের ক্লাস পুরো বোমের মতো আমরা শেষ করে দেবো। এবং লাইক সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না, কারণ তোমাদের জন্য প্রচন্ড খেটে এই সমস্ত ভিডিওগুলো উত্তর সমেত আমি নিয়ে আসছি, যে সমস্ত জিনিসগুলো কোথাও তোমরা খুঁজে পাবে না ইউটিউব চ্যানেলের মধ্যে। আমি দাবি করে বলতে পারি এত ফ্রিতে কেউ তোমাদের পড়িয়ে দেবে না। সেই জন্য শুধুমাত্র দাদা হিসেবে আমি বলছি, একবার ফলো করে দেখ, তোরা হাতে নাতে ফল পেয়ে দেখবি। ভালো করে ক্লাসগুলো কর, ওয়ান শট গুলো পড়, ডিটেল ভিডিওগুলো পড়, তোদের কেউ আটকাতে পারবে না, পুরো চিতাবাঘের মতো চিড়ে বেরিয়ে যাবি তোরা। তারপরে চলে আয়, মাইক্রোপ্রপাগেশন পদ্ধতিতে এক্সপ্ল্যান্ট কাকে বলা হয়? এক্সপ্ল্যান্ট মানে কি? এক্সপ্ল্যান্ট মানে হলো মাইক্রোপ্রপাগেশন পদ্ধতিতে কি আমাদের আগে বুঝতে হবে। সেখানে আমরা দেখেছিলাম যে একটা অনুবিস্তারণ পদ্ধতি, যেখানে কোনো একটা উদ্ভিদের কোষ, কলা, অঙ্গ, পাতার কণা যেই হোক না কেন সেটাকে আমরা ছিন্ন করে এনে একটা কলা মাধ্যমের মধ্যে রাখি বা কর্ষণ মাধ্যমের মধ্যে রাখি, তারপরে রেখে সেখান থেকে নতুন ছোট ছোট উদ্ভিদ তৈরি করছি। তাহলে এই যে আমরা একটা পাতা ছিঁড়ে আনলাম, একটা কোষ নিলাম, একটা কলা নিলাম, একটা অঙ্গ নিলাম, ছোট্ট এইটুকু, ঠিক এইটুকু একটা অঙ্গ, কলা বা কোষ কিছু একটা নিলাম, তখন সেটাকেই আমরা বলে থাকি এক্সপ্ল্যান্ট। কেন? কারণ বাইরে থেকে তো নেওয়া হচ্ছে। এক্স কথাটার মানে কি? এক্স কথাটার মানে হলো বাইরে থেকে পাতার কোনো একটা অংশ বা উদ্ভিদের কোনো একটা অংশ নিয়ে সেটাকে আমরা কর্ষণ মাধ্যমে রেখে আমরা পালন করে সেখান থেকে উদ্ভিদ তৈরি করছি। সেই জন্য এক্সপ্ল্যান্ট মানে হলো বাইরে থেকে নেওয়া কোনো একটা উদ্ভিদের কোষ, কলা, মুকুল, পাতার অংশ, যেটাকে পরবর্তীকালে পুষ্টি মাধ্যম বা যেটাকে আমরা কর্ষণ মাধ্যমও বলে থাকি, সেই কর্ষণ মাধ্যমের মধ্যে রেখে আমরা কর্ষণ করি বা চাষ করি। তারপরে সেখান থেকে আমরা কি দেখতে পাই? এরকম ভাবে একটা পেট্রি ডিশের মধ্যে ছোট্ট একটা উদ্ভিদ তৈরি হয়েছে, সেটাই তো আমরা দেখতে পাচ্ছি। এবং এটাকে কি বলা হয়? এটাকেই বলা হয় মাইক্রো প্রপাগেশন পদ্ধতি। আর কিচ্ছু নয়, আর কিচ্ছু নয়। যা বললাম সেটা শুধু লিখবি, ভালো করে বুঝবি, বুঝে লিখবি, আর খাতায় নোট ডাউন করে বারবার রিভাইজ করবি। তোদেরকে কেউ আটকাতে পারবে না, পুরো ছিঁড়ে বেরিয়ে যাবি তোরা, পুরো ছিঁড়ে বেরিয়ে যাবি। আমি দাবি করে বলছি দাদা হিসেবে বুকটুকে, এই সমস্ত প্রশ্নগুলো করার পর তোদের আর কেউ আটকাতে পারবে না। সব ক্ষেত্রে তোরা এগিয়ে থাকবি। যেখানে আগে তোরা ক্লাসে ভালো নাম্বার পেতিস না, সেবারে এখান থেকে তোরা দাঁড়িয়ে তোদের এমন মোড় ঘুরিয়ে দেবো, তোরা দেখবি ক্লাসে হাইয়েস্ট নাম্বার পাচ্ছিস। এরকম ভাবে আমি পরিশ্রম করছি তোদের জন্য। সেই জন্য তোদেরও কিন্তু একটা কর্তব্য ভাই হিসেবে, বোন হিসেবে, যে দাদাকে কিন্তু অবশ্যই সাপোর্ট করা এবং তার সঙ্গে সঙ্গে প্রচুর পরিমাণে বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিয়ে লাইক এবং সাবস্ক্রাইব করে দেওয়া। কারণ এরকম ভাবে কেউ খেটে এত পড়াবে না। সেই জন্য আজকের মতো তাহলে এতটাই থাকলো। ভয় নয়, বাজিমাত করার জন্য আবার কিন্তু দেখা হবে পরের ভিডিওতে। সেই জন্য আজকের মতো এতটাই। খুব ভালো করে পড়তে থাকো। টাটা।